পড়ছি আগাথা ক্রিস্টির বিখ্যাত উপন্যাস স্লিপিং মার্ডার। উপন্যাসটির আজ শেষ পর্ব। বানরের থাবা। টেবিলে কোনোই ঠেকিয়ে বসেছিল জিউয়েন্ডা, দুহাতে চিবুক রেখে। টেবিলে পড়ে আছে দুজনের এঁটো থালা, খাবারের উচ্ছিষ্ট বাটি গ্লাস। মধ্যাহ্নভোজন এই শেষ হয়েছে। গাইলস বেরিয়েছে কোথাও। এখন জিউয়েন্ডার কাজ। খাবারের পাত্রগুলো তাকেই নিয়ে যেতে হবে বাসন মাজার প্রকোষ্ঠে। ধুতে হবে, সব গুছিয়ে রাখতে হবে। আজ মিসেস ককার অনুপস্থিত, কিন্তু তাড়াহুড়ার কি আছে? আজ কুড়েমি করতে ইচ্ছে হচ্ছে। সব কিছু বড় দ্রুত ঘটছে, একটু ধীরে ধীরে এগোতে হবে। সকালের ঘটনাগুলো যখন সে ভাবছিল, মনে হলো যুক্তিহীন এবং অসম্ভব। বেলা বাড়তে না বাড়তেই ইন্সপেক্টর লাস্ট এসে হাজির, 9:30 নাগাদ। তার সঙ্গে এসেছিল আরও দুজন, ডিটেকটিভ ইন্সপেক্টর প্রাইমার আর চিফ কনস্টেবল, দুজনেই হেডকোয়ার্টারের প্রতিনিধি। ইন্সপেক্টর লাস্ট ও চিফ কনস্টেবল দুজনেই অবশ্য বেশিক্ষণ থাকলেন না। বাড়িটার এধার ওধার কিছুক্ষণ ঘুরে নিজেদের মধ্যে কথা বলে তারপর কেটে পড়লেন। থেকে গেলেন ইন্সপেক্টর প্রাইমার, যিনি লিলি কিম্বলের রহস্যময় মৃত্যু ও আনুষঙ্গিক ব্যাপারগুলো তদন্তভার নিয়েছেন। ইন্সপেক্টর প্রাইমার লোকটার আপাত দৃষ্টিতে বেশ ভদ্র ব্যবহার, যদিও জিউয়েন্ডার মনে হলো তার সবটাই ওপর অভিনয়। কথা বলছেন যেন ক্ষমা চাওয়ার ভঙ্গিতে, কিন্তু জিও জানে এই সাদামাটা মুখোশের আড়াল থেকে যে কোনো সময় প্রয়োজন হলে ওর স্থূল কর্কশ পুলিশ রূপটা বেরিয়ে আসবে। ইন্সপেক্টর প্রাইমারি মোলায়েমভাবে জিউয়েন্ডাকে প্রশ্নটা করলেন, ম্যাডাম, খুব কি অসুবিধে হবে যদি আমরা আপনার বাগানে একটু খোঁড়াখুড়ি করি? লোকটার গলা শুনে মনে হতে পারে যে তিনি সঙ্গে করে যে মালিগুলোকে এনেছেন তাদের শুধু একটু কাজ দিতে চান। 18 বছর আগে বাগানে কোনো লাশ পুঁতে দেওয়া হয়েছিল কিনা সে ব্যাপারে জানতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। গাইলস এগিয়ে এসে কথা বলেছিল, আমার মনে হয় এ ব্যাপারে আমাদের 2-1টা পরামর্শ আছে, সেগুলো যদি শোনেন। তারপর সে ইন্সপেক্টরকে জানিয়েছিল সেই তথ্য। সিঁড়ির ধাপকে আসল জায়গা থেকে স্থানচ্যুত করে একেবারে টেরাসের এক প্রান্তে নিয়ে গিয়ে বসানো হয়েছিল। কী কারণে সেটা জানা নেই। ইন্সপেক্টরকে জায়গাটা দেখিয়েই দিল। ইন্সপেক্টর সেখান থেকে মুখ তুলে বাড়ির এক কোণে দোতলায় বন্ধ জানলার দিকে আঙুল তুলে বললেন, জানলা বন্ধ ওই ঘরটা বোধহয় নার্সারি মনে হচ্ছে। গাইলস ঘাড় নেড়েছিল। তারপর কথা বলতে বলতে গাইলস এবং ইন্সপেক্টর বাড়ির অন্দরে এলো। ইতিমধ্যে দুজন লোক হাতে কোদাল নিয়ে বাগানের দিকে বেরিয়ে গেছে। আর গাইলস ইন্সপেক্টর আরও কোনো প্রশ্ন করার আগেই উল্লেখ করল, আমার মনে হয় ইন্সপেক্টর, আমার স্ত্রীর আপনাকে কিছু বলার আছে। আমাকে? যে কথাগুলো আমার স্ত্রী শুধু আমাকেই বলেছেন, আর কাউকে? ও হ্যাঁ হ্যাঁ, আর একজনকে বলেছেন। এবার ইন্সপেক্টরের চোখ তীক্ষ্ণ দৃষ্টি। সেই দৃষ্টিতে তিনি তাকালেন জিউয়েন্ডার দিকে। ইন্সপেক্টরের সেই দৃষ্টিতে কিছুটা যেন সংশয়। জিউয়েন্ডার মনে হলো তিনি নিশ্চয়ই এই প্রশ্নটাই মনের মধ্যে নাড়াচাড়া করছেন। এই মহিলা যা বলবেন তাতে কি খুব গুরুত্ব দেওয়া ঠিক হবে? অনেক মহিলারা নিজেরাই নানা রকম আকাশ কুসুম কল্পনা করেন, ইনি সেরকম একজন নয় তো? ইন্সপেক্টরের তাকানো দেখে জিউয়েন্ডার ইনস্টিংক্ট বলল যে উনি ঠিক এই ধরনের কথাই ভাবছেন। সুতরাং সে ইন্সপেক্টরকে এভাবে কথাটা বলল, যা বলছি সেটা আমার কল্পনাও হতে পারে। হতে পারে কেন, হয়তো তাই, কিন্তু আমার কাছে যা দেখেছি তা ভয়ঙ্করভাবে বাস্তব মনে হয়েছে। ইন্সপেক্টর প্রাইমার অবশ্য ঠান্ডা স্বরে ভদ্রভাবেই বললেন, বেশ মিসেস রিড, শুনি আপনার কথা। তারপর জিউয়েন্ডা তার গল্পটা শুরু করল। নিউজিল্যান্ড থেকে এখানে এসে বাড়ি খুঁজছিল সে। একজন এজেন্টের মাধ্যমে হিল সাইড বাড়ির খোঁজ পায়। বাড়িটা দেখেই অদ্ভুতভাবে তার মনে হয়েছিল এই বাড়িটা, হ্যাঁ এই বাড়িটাই সে আগে দেখেছে, খুব ছোটবেলায় থেকেওছে এখানে। তারপর সে এক বিরাট গল্প। নানাজনকে জিজ্ঞেস করে খোঁজ নিয়ে সে জানতে পারে যে ধারণায় কোনো ভুল নেই,
খুব বাচ্চাবেলায় এই বাড়িতেতে সে কিছুদিন ছিল। তারপর ক্রমে তার সব কিছু মনে পড়তে থাকে। মনে পড়ে যায় নার্সারি ঘরের দেয়ালে রঙিন কাগজের কথা, ড্রয়িং রুমের দেয়ালে একটা দরজা থাকার কথা, যেটা এখন দেয়ালের সঙ্গে গেঁথে দেয়া হয়েছে। তারপর বাগানের টেরাসের ওপর ঘুরতে ঘুরতে তার মনে পড়ে যায় যে টেরাসের মাঝামাঝি জায়গা থেকে লনে নামা সিঁড়ির ধাপটা সরিয়ে এনে টেরাসের একেবারে শেষ প্রান্তে দোতলার নার্সারি ঘরে জানালার কাছাকাছি আবার প্রতিস্থাপন করা। সব শুনে ইন্সপেক্টর লোকটার কিন্তু কোনো ভাবান্তর হলো না। তিনি শুধু জিওয়েন্ডার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিলেন। জিওয়েন্ডার কথা শুনে কি যে তিনি ভাবছেন তা বোঝা গেল না। তখন জিওয়েন্ডা মনে মনে মরিয়া হয়ে গেল। লোকটার নিস্পৃহ ভাব তার একেবারেই ভালো লাগছিল না। তখন সে বেশ বিস্তারিতভাবে ফাঁদল সেই গল্পটা। লন্ডনে কয়েকজনের সঙ্গে সে থিয়েটার দেখতে গিয়েছিল, দ্য ডাচেস অফ মালফি। সারা নাটকটা ভায়োলেন্সে ভরপুর। মঞ্চে এক মহিলার মৃতদেহ দেখে তার হঠাৎ মনে পড়ে যায় বহুদিন আগে খুব বাচ্চা বয়সে সে খুব কাঁদছিল আর বারান্দার ফাঁক দিয়ে দেখেছিল এই বাড়িটার অর্থাৎ হিলসাইডের একতলায় হলঘরে এক মহিলার মৃতদেহ পড়ে আছে। যন্ত্রণায় মুখ নীল, সম্ভবত গলা টিপে খুন করা হয়েছে তাকে। মহিলার এক মাথা সোনালি চুল। থিয়েটার চলাকালীনই তার মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এসেছিল হেলেন নামটা। যদিও সে তখন থিয়েটার দেখার সময় জানত না হেলেন কেন, কোন মহিলার নাম হেলেন। আমাদের মনে হয় বলতে যাচ্ছিল গাইলস, কিন্তু এই সময় ইন্সপেক্টর প্রাইমার তার দারোগা সুলভ রূপে খুললেন। অপ্রত্যাশিতভাবে হাত তুলে গাইলসকে থামিয়ে দিয়ে বললেন, যা বলার মিসেস রিডি বলুন, ওর মতো করে। তখন জিওয়েন্ডাও বেশ ঘাবড়ে গেছে। তার কথা বলার সেই আবেগময় স্রোত এখন উধাও। সেজন্য ভেবে ভেবে বলতে লাগলো বাকি কথাগুলো। এবার সে যত না বলছিল, ইন্সপেক্টর প্রাইমার তাকে জিজ্ঞেস করে কথা বের করে নিচ্ছিলেন। ওয়েবস্টার? ইন্সপেক্টর চিন্তিতভাবে বললেন। দ্য ডাচেস অফ মালফি, বানরের থাবা। কিন্তু ওটা সম্ভবত দুঃস্বপ্ন, বলল গাইস। প্লিজ মিস্টার রিড। আমারও তাই মনে হয়, সবটাই আমি ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছি, বলল জিওয়েন্ডা, যেন স্বামীকে খুশি করতেই। না, আমার তা মনে হয় না, ইন্সপেক্টর প্রাইমার বললেন। লিলি ক্যাম্বেলের আকস্মিক খুন হওয়াটার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যাই আমরা পাব না, যদি না আমরা প্রমাণ পাই যে এই বাড়িতে একজন মহিলা অনেক বছর আগে খুন হয়েছিলেন। এখন ইন্সপেক্টরের কথাবার্তা এত যুক্তিসঙ্গত ও প্রাসঙ্গিক মনে হচ্ছিল যে জিওয়েন্ডা তার অন্য অভিজ্ঞতাগুলো বেশ মসৃণভাবেই বলে যাচ্ছিল। আর একটা কথা জোর দিয়ে বলতে চাই ইন্সপেক্টর সাহেব। কি? হেলেন, আমি পরে জেনেছি আমার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু বাবা হেলেনকে খুন করেননি, না, কখনোই না। এবং ডক্টর পেনরোজ, যিনি বাবার হাউস সার্জন ছিলেন, তিনিও বলেছিলেন যে আমার বাবা সেই টাইপেরই ছিলেন না যে তিনি কাউকে খুন করতে পারেন। আর ডক্টর কেনেডি, হেলেনের দাদা, তিনিও নিশ্চিত যে আমার বাবা খুনটা করেননি, কিন্তু দুর্ভাগ্যবশত তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল। তার মাথায় কিভাবে যেন ঢুকে গিয়েছিল যে তিনি আমার বাবা নিজের স্ত্রীকে গলা টিপে খুন করেছিলেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে অন্য কোনো ব্যক্তি খুনের ব্যাপারটা এমনভাবে সাজিয়েছিল যে যাতে আপাত দৃষ্টিতে মনে হয় আমার বাবাই করেছিল খুনটা। এখন অবশ্য মনে হয় সত্যটা আমরা বুঝেছি। দুজন ব্যক্তিকে আমরা সন্দেহ করছি, যাদের মধ্যে একজন জিওয়েন্ডা, গাইলস বলল। আমরা কিন্তু এখনও ঠিক। আমার মনে হয় মিস্টার রিড, বললেন ইন্সপেক্টর, আপনি কি কিছু মনে করবেন যদি আপনাকে অনুরোধ করি বাগানে গিয়ে একটু দেখতে আমাদের মালিগুলো ঠিকঠাক কাজ করছে কিনা? ওদের বলবেন যে আমি আপনাকে পাঠিয়েছি। গরাদহীন জানলা, ফ্রেঞ্চ উইন্ডো দিয়ে গাইলস বাগানের দিকে চলে গেল। ইন্সপেক্টর প্রাইমার জানলা ছিটকিনে আটকে দিল। তারপর জিওয়েন্ডার সামনে এসে বসল। এখন মন খুলে আপনার ভাবনাগুলো বলুন মিসেস রিড। যদি সব গুছিয়ে বলতে না পারেন অসুবিধে নেই, আমি লিঙ্কগুলো ঠিক করে বের করে নেব। আপনার মনে যে কথাগুলো জমে আছে তা পরিষ্কার করে উগড়ে দেবার চেষ্টা করুন। এরপর জিওয়েন্ডাকে আর আটকাবে কে? সে এবং গাইলস যা যা ভেবেছে এতকাল, নানাভাবে নিজেদের মতো করে তদন্ত চালিয়েছে, তিনজন পুরুষকে চিহ্নিত করেছে যারা হেলেন হ্যানলিডের গোপন প্রেমিক ছিল,
রহস্যের সমাধানের কথা তারা কী ভেবেছে? ওয়াল্টার ফেন এবং জে অ্যাফ্লিককে শুধু ফোনে নানা কথা জিজ্ঞেস করেছে, যাতে কোনো বেসামাল কথা তাদের মুখ দিয়ে বেরিয়ে না যায়। এসবই জিওয়েন্ডা নির্দ্বিধায় জানালো ইন্সপেক্টরকে। আর ইন্সপেক্টর প্রাইমারও ধৈর্য ধরে সব শুনে গেলেন। দুধে অফিসার, তিনি বোঝাই যায়। তারপর জিওয়েন্ডা জানতে চাইল, কিন্তু এসব ব্যাপার কি আপনার মনে হচ্ছে না ইন্সপেক্টর? কি? যে দুজনের মধ্যে একজন মিথ্যে বলছে? ইন্সপেক্টর হেসে বললেন, আমাদের পেশায় মিথ্যের সঙ্গে কারবার করতেই হয়। কত মানুষ যে মিথ্যে বলে আমাদের বিভ্রান্ত করতে চায়। কিছু কিছু মানুষ সজ্ঞানে মিথ্যে বলে, আবার কিছু মানুষ আছে যারা নিজেদের অজান্তেই গড়গড় করে মিথ্যে বলে যায়। আপনার কি মনে হয় আমিও সেই রকম অনেক কিছু বানিয়ে বলছি আপনাকে? জিওয়েন্ডা ফস করে প্রশ্নটা করে বসল। ইন্সপেক্টর প্রাইমার অবশ্য শুধু স্মিত হাসলেন আর বললেন, মিসেস রিড, আপনি যা বলেছেন আমি সবই বিশ্বাস করি। তাহলে আপনি কি মনে করেন কে খুনি হতে পারে আমি সে ব্যাপারে ঠিকই ভেবেছি? ইন্সপেক্টর এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, এটা ঠিক ভাবার প্রশ্ন নয়, এটা ঠিকঠাক তদন্ত করে দেখার প্রশ্ন। কোনো অপরাধ সংঘটিত হবার সময় কার অবস্থান কোথায় ছিল, নিজেদের গতিবিধি সম্বন্ধে কোন সাক্ষী কী বলেছিল, লিলি কিম্বলে কখন খুন হয়েছিল, সেই সময়টা আমরা মোটামুটি বুঝে গেছি। বিকেল 2:20 থেকে 2:45 মধ্যে। 10 মিনিট হেরফের হতে পারে। যে কেউ তাকে খুন করে আবার বিকেল 4টার মধ্যে নিজের বাড়িতে চলে আসতে পারে। কেউ কিছুই সন্দেহ করবে না। আপনি কিংবা আপনার স্বামী যে টেলিফোনগুলো করেছিলেন তার তেমন প্রয়োজন ছিল কি? যে 2জন লোকের কথা আপনি নির্দিষ্ট করে বলছেন, তাদের অ্যালিবাই যথেষ্ট ছিল যে তারা লিলির খুনের সময় পিওতে ছিল না। কিন্তু এটা তো খুঁজে বের করতে হবে আপনাদেরই, মানে পুলিশকে, যে ওই সময় তারা কী করছিল, কোথায় ছিল, মানে বিকেল 2:20 থেকে 2:45 মধ্যে। ওদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে দেখুন। ইন্সপেক্টর প্রাইমার আবার স্মিত হাসলেন। যা যা প্রশ্ন করার প্রয়োজন আমরা সবই করব মিসেস রিড, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। যথা সময়ে সব প্রশ্ন করা হবে। তাড়াহুড়ো করে কোনো লাভ হলো না। আপনি এসব নিয়ে একেবারে দুশ্চিন্তা করবেন না মিসেস রিড, আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। জিওয়েন্ডারও মনে হলো সে যেন খুন খারাপের ব্যাপার নিয়ে বড় বেশি মাথা ঘামাচ্ছে। বরং পুলিশের কাজ পুলিশ করুক, তারও তো আদিক্ষেতার কি আছে। সে বলল, হ্যাঁ বুঝেছি স্যার, আপনারা পেশাদার, গায়েল স্যার আমি হলাম গিয়ে অ্যামেচার্স। আমরা কিভাবে জানবো তদন্ত কী পদ্ধতিতে এগিয়ে নিয়ে যেতে হয়? এই তো এবার বুঝেছেন। ইন্সপেক্টর হাসলেন। ইন্সপেক্টর উঠলেন, গড়াধীন জানলার ছিটকিনি খুললেন। তারপর যখন খোলা জানলা দিয়ে বাগানের দিকে পা বাড়িয়েছেন, হঠাৎ থেমে গেলেন। এক্সকিউজ মি মিসেস রিড, ওই বৃদ্ধা মহিলা মিস মার্পল, তাই না? জিওয়েন্ডা উঠে এলো জানলার কাছে। ইন্সপেক্টরের পাশে দাঁড়িয়ে নিচে বাগানের দিকে তাকালো। মিস মার্পল বাগানে আগাছা তুলতে এখনও লড়ে যাচ্ছেন। হ্যাঁ, উনি মিস মার্পল। উনি বাগান ভালোবাসেন, নিজে থেকেই আমাদের বাগান যতটা পারেন পরিষ্কার করে দেন। মিস মার্পল? আওড়ালেন ইন্সপেক্টর। আচ্ছা, খুব ভালো ভদ্রমহিলা। বরং বলুন উনি একজন সেলিব্রিটি। আমাদের পুলিশ মহলে ওকে কে না চেনে। আমাদের সিনিয়র পুলিশ কর্তারা ওকে খুব সমীহ করেন, কারণ উনি নাকি অনেক খুনের মামলা সমাধান করেছেন। সুতরাং আপনার বাড়ির রহস্যের ব্যাপারে মিস মার্পলও নিজেকে জড়িয়েছেন। তাহলে তো হেলেন হ্যালিডের উধাও হয়ে যাবার রহস্যে উনি আমাদের অনেক মূল্যবান পরামর্শ দিয়েছেন, জিওয়েন্ডা জানালো। তাই দেবারই কথা। আমি যা শুনেছি, শি হ্যাজ আ ব্রিলিয়ান্ট ক্রিমিনাল মাইন্ড। ইন্সপেক্টর এবার বাগানে নেমে গেলেন। তারপর মিস মার্পলের কাছে গিয়ে বললেন, আমাদের আগে বোধহয় পরিচয় হয়নি মিস মার্পল, কিন্তু আপনার নানা কীর্তির কথা আমি অনেক শুনেছি কর্নেল মেলরোজের কাছে। মিস মার্পল সোজা হয়ে দাঁড়ালেন, তার ঠোঁটে মুচকি হাসি, হাতে এদিক ওদিক থেকে তোলা কিছু সবুজ আগাছা। একগাল হেসে বৃদ্ধা বললেন, হ্যাঁ হ্যাঁ, কর্নেল মেলরোজ খুব ভালো মানুষ। আমার সঙ্গে ওর আলাপ নেই? সেই ভিকারের গ্রন্থাগারে এক মহিলা খুন হবার পর বেশ কিছুদিন আগে। কিন্তু গোয়েন্দা হিসেবে আপনার আরও অনেক সাফল্যের কথা আমি শুনেছি। আপনি দেখছি আমার সম্বন্ধে অনেক কিছু জানেন ইন্সপেক্টর। প্রাইমার আমার নাম। আপনি দেখছি বাগানের ব্যাপার নিয়ে খুব ব্যস্ত।
হ্যাঁ, অগোছালো অযত্নে বেড়ে ওঠা বাগান দেখলেই আমার পিত্তি জ্বলে যায়। এই এত সব গজিয়ে ওঠা আগাছাগুলো দেখছেন, এদের শেকড় মাটির অনেক নিচে চলে যায়। এরাই বাগানের মাটিকে নষ্ট করে। আমার ধারণা আপনি ঠিকই ভেবেছেন, বললেন ইন্সপেক্টর প্রাইমার। খুনের শেকড়টাও মাটির অনেক নিচে নেমে গেছে। 18 বছর আগের খুন। উত্তরে মিস মার্পল জুৎসই কিছু একটা উত্তর দিতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে এক কনস্টেবল এসে হাজির। ঘামে ভিজে সপসপে তার পোশাক, কপালে কাঁচা মাটি লেগে আছে। একটা বহুদিনের পুরনো কঙ্কাল পাওয়া গেছে স্যার। মনে হচ্ছে এটাই বোধহয় সেই হারিয়ে যাওয়া মহিলার। আর ঠিক তখনই জিওয়েন্ডার চকিতে মনে হলো এই আলোকোজ্জ্বল দিনেই যেন রাতের ভয়াবহ দুঃস্বপ্নের শুরু। গাইলস দৌড়ে আসছে, তার মুখ ছাইবর্ণ। বলল, তাকে পাওয়া গেছে জিও। তারপর ঘটনাগুলো ঘটে যেতে লাগলো। একজন কনস্টেবল টেলিফোন করলো। 15 মিনিটের মধ্যে একজন পুলিশ ডাক্তার এসে হাজির। আর ঠিক সেই সময়েই মিসেস ককার, শান্ত ধীরস্থির মিসেস ককার বাগানে ঢুকলেন। মনে কোনো মারাত্মক কৌতূহল নিয়ে নয়, শুধুমাত্র কিছু সুগন্ধি লতাপাতা সংগ্রহ করার জন্যে, যা তিনি ব্যবহার করতে চান সেদিনকার রান্নায়। কিন্তু বাগানের এক কোণে পুলিশের ভিড় দেখে আর কলরব শুনে তিনি সেদিকেই ছুটে গেলেন এবং একটা গভীর গর্তের মধ্যে ভয়ঙ্কর দৃশ্য দেখে জারপন্নায় আঁতকে উঠলেন। ছুটতে ছুটতে সে জিওয়েন্ডাকে বললেন, কি ভয়ানক ম্যাডাম, কি ভয়ানক! হাড়গোড় দেখলে আমার হাত পা পেটের মধ্যে সিঁদিয়ে যায়। তার উপর আবার কঙ্কাল থেকে ঝুরঝুর করে পড়া হাড়গোড়। ওহ, আমার বুকটা দপদপ করছে ভয়ে। একটু ব্র্যান্ডি না পেলে আমি বোধহয় অজ্ঞানী হয়ে যাব। মিসেস ককারের অবস্থা দেখে জিওয়েন্ডার নিজেরই দম বন্ধ হয়ে আসার জোগাড়। সে তাড়াতাড়ি আলমারি খুলে ব্র্যান্ডির পেটমোটা বড় বোতল বের করলো। একটা কাচের গ্লাসে কিছুটা ঢাললো, বাড়িয়ে দিল মিসেস ককারের দিকে। একটা ছোট চুমুক দিয়ে মিসেস ককার বলছিলেন, ঠিক এটারই দরকার ছিল ম্যাডাম। কিন্তু কথাটা শেষ করতে পারলেন না। কীরকম ঢলে পড়লেন চেয়ারেই। আর সেই দৃশ্য দেখে জিওয়েন্ডা আতঙ্কে চিৎকার করে উঠল। সেই চিৎকারে মুহূর্তের মধ্যে হন্তদন্ত হয়ে ছুটে এলো গাইস, পুলিশ সার্জন আর ইন্সপেক্টর প্রাইমার। মিসেস ককারের মুখে নীল আভা আর তার ঢলে পড়ার ভঙ্গি দেখেই পুলিশের ডাক্তার মুহূর্তে যেন সব বুঝতে পারলেন। একটা ইঞ্জেকশন দিলেন মিসেস ককারকে। ধীরে ধীরে মধ্যবয়স্কা মহিলার মুখের রং স্বাভাবিক হয়ে এলো। বিড়বিড় করে তিনি উ আ করছিলেন। ডাক্তারের নির্দেশে মহিলাকে ভেতরের ঘরে শুইয়ে দেওয়া হলো। তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। ডাক্তার অল্প হেসে বললেন, মহিলার সৌভাগ্য যে আমি আজ এই সময় এখানে ছিলাম। এক চুমুক ব্র্যান্ডিতেই মারাত্মক বিষ গেছে ওর শরীরে। ইঞ্জেকশন পুশ করতে একটু দেরি হলে ওকে বাঁচানো মুশকিল হতো। ইন্সপেক্টর প্রাইমার ব্র্যান্ডির বোতলটা তুলে নিলেন সাবধানে। ডাক্তার তাকে কিছু বললেন। তারপর ইন্সপেক্টর জিওয়েন্ডাকে জিজ্ঞেস করলেন যে সেই বোতল থেকে সে কিংবা গাইলস কোনোদিন ব্র্যান্ডি পান করেছে কিনা। উত্তরে জিওয়েন্ডা বলল, তারা দুজনে দুদিনের জন্য নর্দাম্বারল্যান্ড গিয়েছিল। গতকাল বাড়ি ফিরে সে জিন নিয়েছিল আর গাইলস হুস্কি। ভাগ্য আপনাদের সহায় ছিল বলতেই হবে মিসেস রিড, তীর্যক হেসে জানালেন প্রাইমার। কারণ যদি এই ব্র্যান্ডি এক চুমুক করেও পান করতেন আপনারা দুজনে, তাহলে আজ আপনাদের কাউকেই জীবিত দেখতাম না। জিওয়েন্ডা এবং গাইলস দুজনেই শিউরে উঠল। এখন জিওয়েন্ডা এত বড় বাড়িতে একা। পুলিশ চলে গেছে। গাইলসও তাদের সঙ্গে ছুটছে থানায়। একা একা লাঞ্চ খেতে ভালো লাগছিল না তার। তবুও টিনের খাবার কিছু খেয়ে নিল। বাড়ির পরিচারিকা মিসেস ককারকে শেষমেশ হাসপাতালে পাঠাতে হয়েছে। সকালে পরপর কত কাণ্ডই না ঘটে গেল ভাবছিল সে। একটা ব্যাপার পরিষ্কার, গতকাল এ বাড়িতে এসেছিল জ্যাকি অ্যাফ্লিক এবং ওয়াল্টার ফিন। দুজনের মধ্যে একজন সুযোগ বুঝে ব্র্যান্ডিতে বিষ মিশিয়েছিল। ভাবতে ভাবতে জিওয়েন্ডা শিউরে উঠল। মিস মার্পল ঠিকই বলেছিলেন, এক বিপজ্জনক খেলার মধ্যে ঢুকে পড়েছে তারা দুজন। কিন্তু এতদিন অভিজ্ঞ বৃদ্ধার কথায় তারা দুজনেই তেমন গুরুত্ব দেয়নি। এখন মনে হচ্ছে মিস মার্পলের পর্যবেক্ষণ খুবই ঠিক। লিলি কিম্বলের হত্যাকাণ্ডের পরও তাদের মনে হয়নি যে সাবধান হওয়ার দরকার আছে। তাদের ওপরও অদৃশ্য শত্রুর আক্রমণ হতে পারে। এর একমাত্র কারণ হলো একটাই, নিজেদের মতো অনুসন্ধান করতে করতে গাইলস আর সে পৌঁছে গেছে সত্যের কাছাকাছি। 18 বছর আগে কি ঘটেছিল তা তারা জানতে পেরেছে। এখন শুধু নিশ্চিত হতে হবে কে এই নৃশংস ঘটনা ঘটিয়েছিল, কেন ঘটিয়েছিল। ওয়াল্টার ফেন এবং জ্যাকি অ্যাফ্লিক দুজনের মধ্যে কে?
জিওয়েন্ডা চোখ বন্ধ করল। দুজনকেই মনে করতে চাইল যেমন সে দেখেছে তাদের। শান্তশিষ্ট, আপাতদৃষ্টিতে ভদ্রলোক, নিজের অফিসে বসে আছে, জালের ঠিক মাঝখানে বিবর্ণ মাকড়সা। কত শান্ত! দেখলে মনে হয় কারোর কোনো ক্ষতি করতে পারে না এই লোক। সেই শান্ত লোকটাকে দেখে মনে হয় না সে ক্ষেত্রবিশেষে কত হিংস্র হতে পারে। কেন এত অমানসিক রাগ তার? একটাই কারণ, হেলেন তার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল, তার আগ্রাসী প্রেমকে স্বীকৃতি দেয়নি, বিয়ে করেনি তাকে। জিওয়েন্ডা চোখ খুলে ভাবতে শুরু করলো জ্যাকি আফ্রিকের কথা। তার দামি উজ্জ্বল স্যুট, গলায় সিল্কের রুমাল, একটানে দুল, কথায় কথায় আমি সব, এরকম একটা ভাব। ওয়াল্টার ফেনের ঠিক বিপরীত চরিত্রের মানুষ। তাকেও হেলেন প্রত্যাখ্যান করেছিল। সহজভাবে মেনে নেবার কথা নয় সেই অপমান। তারপর তার চাকরি চলে গিয়েছিল সামান্য এক অভিযোগের কারণে। একটা মুখোশ আছে আফ্রিকের, ওপর থেকে বোঝা যায় না তার মনে কত বিষ। সেটা বোধহয় তার স্ত্রী জানে। আসল আফ্রিককে চিনতে পেরেছে তার স্ত্রী, তাই ভয়ে কুঁকড়ে থাকে, সন্দেহ করে আফ্রিককে। দুজনের মধ্যে কে আসল অপরাধী? নিজেকে নাড়া দিয়ে বাস্তবে ফিরে এলো জিওয়েন্ডা। গাইলস এখনই আসবে, এসেই চা চাইবে, টেবিলকে পরিষ্কার করে ফেলতে হবে। সে যে একটু আগে লাঞ্চ খেয়েছে তার টুকটাক উচ্ছিষ্ট পড়ে আছে টেবিলে। কিচেন থেকে সে একটা ট্রে নিয়ে এলো। কিচেনে সব সাজানো গোছানো। মিসেস ককার এ কাজকর্ম বড় পরিষ্কার। সিল্কের পাশে একজোড়া সার্জিক্যাল রাবার গ্লাভস পরে আছে। মিসেস ককার কাপ সসার ধোয়াধুয়ি করার সময় এই গ্লাভসগুলো হাতে পরে নেয়। তার বোন হাসপাতালে নার্সের কাজ করে, মিসেস ককারকে দিয়েছে এই গ্লাভস দুটো। ধোয়াধুয়ির সময় হাত অপরিষ্কার হয় না। জিওয়েন্ডা গ্লাভস দুটো পরে নিল হাতে। প্লেটগুলো ধুয়ে র্যাক সাজিয়ে রাখছিল। সেখানে কাজ শেষ হলে নানা এলোমেলো চিন্তা মাথায় নিয়ে জিওয়েন্ডা দোতলায় গেল। সে বাথরুমে ঢুকল। হলঘরে বেশ জোরালো পায়ের শব্দ। বাইরের দরজা তো খোলাই আছে, বন্ধ করতে সে ভুলে গেছে। কেউ একজন এসেছে। গাইলস এলো কি? জিওয়েন্ডা বাথরুম থেকে বেরিয়ে এলো। দোতলার বারান্দা থেকে নিচের দিকে তাকালো। ওহ, অচেনা কেউ নয়, ডক্টর কেনেডি দাঁড়িয়ে আছেন হলঘরের মাঝখানে। আমি এখানে, বলল জিওয়েন্ডা। কেনেডি ওপরের দিকে তাকালেন, হাতের পাঞ্জা দিয়ে নিজের চোখকে আড়াল করছেন। জিওয়েন্ডি, তুমি? তোমার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি না, বাইরের রোদ থেকে এলাম তো, চোখ ঝলসে যাচ্ছে। আর ঠিক তখনই জিওয়েন্ডার ভিতর থেকে উঠে এলো আর্তনাদ। এই তো বানরের থাবা, ডক্টর কেনেডির হাত দুটোই তো বানরের থাবা, আর কণ্ঠস্বর তো অবিকল সেই 18 বছর আগেকার। তাহলে আপনি? হাঁপাতে হাঁপাতে সে চিৎকার করে উঠল। আপনিই তাকে খুন করেছিলেন, হেলেনকে? আপনি? এখন আমি বুঝতে পারছি, আপনি এত বড় ক্রাইম করে। সিঁড়ি দিয়ে দ্রুত উঠে আসছিলেন কেনেডি। এগিয়ে আসছেন তার দিকে, ধীরে ধীরে, মুখে কুটিল হাসি, চোখ দুটো জ্বলছে। খুব গোয়েন্দাগিরি চলছিল না? চুপচাপ শান্তিতে ছিলাম আমি। এতদিন পরে, 18 বছর পরে আবার তার স্মৃতি ফিরিয়ে না আনলেই চলছিল না। লিলি গেও পেতনি একটা, সব ফাঁস করে দিত, তাই তাকে মারতে হলো আমায়। এবার তোমার পালা, তোমাকেও গলা টিপে, সেই যেমন হেলেনকে, নিজের চরিত্রহীনা বোনকে। বলতে বলতে কেনেডি একেবারে জিওয়েন্ডার সামনে, তার আলজিভে আটকে আছে আর্তনাদ। একবার সে, জিওয়েন্ডা চিৎকার করেছে, কিন্তু গলা দিয়ে আর আওয়াজ বের হচ্ছে না। আর চিৎকার করেই বা কী লাভ? কার কানে পৌঁছবে সে চিৎকার? বাড়িতে কেউ নেই এখন, সময় বুঝেই এসেছেন কেনেডি। গাইলস নেই, মিসেস ককার নেই, এমনকি বাগানে বোধহয় মিস মার্পলও নেই। কেউ নেই, আর কেউ থাকলেও বা কী লাভ হতো? ভয়ে সমস্ত শরীর কাঁপছে জিওয়েন্ডার, জিভ অসাড়, কোনো স্বরই বের হচ্ছে না গলা দিয়ে। দুটো হাত, বানরের দুটো থাবা তার গলার কাছে এগিয়ে এসেছে। এবার তার গলায় চেপে বসবে। যন্ত্রণায় ছটফট করতে করতে শেষ হয়ে যাবে সে। শুধু অস্ফুট গোঙানি বেরিয়ে এলো তার গলা থেকে। আর তারপর হঠাৎ সে দেখল ডক্টর কেনেডি থেমে গেলেন। এক বালতি নোংরা কালো জল ঝরার শব্দে আছড়ে পড়ল তার দু চোখে। ও, জ্বলে গেল, চোখ দুটো জ্বলে গেল আমার। বলতে বলতে মাটিতে আছাড় খেয়ে পড়লেন ডক্টর কেনেডি। ধপাস শব্দ। যাক বাবা, বাঁচাতে পারলুম তোমাকে মা আমার, হাঁপাতে হাঁপাতে বললেন মিস মার্পল। কারণ তাকেও তো এই বৃদ্ধ বয়সে
একটা বালতিতে জল নিয়ে সিঁড়ি দিয়ে ছুটতে ছুটতে উঠে আসতে হয়েছে। তোমাদের বাগানে যে গোলাপ গাছগুলোতে পোকা লেগেছে সেগুলোতে সিরিঞ্জ করে পোকাদের মেরে ফেলে এই বিষ জল দিয়ে যাচ্ছিলাম। তোমার একবারে চিৎকার শুনেই আমি বিষ জলের বালতি নিয়ে উঠে আসছিলাম। কি ঘটছে আমি তা বুঝতে পেরেছিলাম। আমার অনুমান মতোই সব ঘটেছিল অবশ্য। এখন বৃদ্ধার মুখে নিষ্পাপ হাসি। জিওয়েন্ডা দেখল গাইলস আর ইন্সপেক্টর প্রাইমারও উপস্থিত। প্রাইমার হাতকড়া লাগিয়ে দিল ডক্টর কেনেডির 2 হাতে। বক্তা মিস মার্পল। ভাগ্যিস জিওয়েন্ডা, দুপুরবেলায় সবাই বাড়ি ছেড়ে চলে গেলেও আমি কিন্তু তোমাকে একা ছেড়ে যাইনি, বললেন মিস মার্পল। আমি জানতাম এক বিপজ্জনক লোক ঘুরে বেড়াচ্ছে সুযোগের অপেক্ষায়, এবং সে কারণেই আমি বাগানে কাজ করার ছলে লক্ষ্য রাখছিলাম বাড়ির দরজার দিকে। আপনি এতদিন ধরে জানতেন যে ডাক্তারই, বলল জিওয়েন্ডা। শুধু 3 জনের মধ্যে কথা হচ্ছিল, মিস মার্পল, জিওয়েন্ডা আর গাইলস। ডিলমাউথ ছোট জায়গা হলেও সমুদ্রের ধারে হোটেলের অভাব নেই। তাদের মধ্যে একটা ভালো হোটেল, দ্য ইম্পেরিয়াল হোটেল। তার টেরাসে একটা টেবিল ঘিরে বসেছে 3 জন। সন্ধ্যা আসন্ন, সমুদ্রের অন্তরঙ্গ বাতাস। কোনো এভিডেন্স ছিল না ওর বিরুদ্ধে আমার হাতে, তবুও সন্দেহটা আমার বরাবরই ওর দিকেই ছিল। কারণ কি জানো? কি? জিজ্ঞেস করলো গাইলস। কারণ সেই রাতে কেলভিন হ্যালেডে ছাড়া ঘটনাস্থলে ছিল একমাত্র ডাক্তার। ঘটনাস্থলে? অবশ্যই। সেই রাতে যখন কেলভিন হ্যালেডে উৎভ্রান্তের মতো ছুটে এসেছিলেন ডাক্তারের বাড়িতে, তখন ডাক্তার সবে ফিরেছিল হাসপাতাল থেকে। আর তখন হাসপাতালের অবস্থানটা ভাবতে হবে। পুরনো দিনের অনেক মানুষজনকে জিজ্ঞেস করে জেনেছি আমি, হিলসাইড বাড়ির ঠিক পাশেই। তখন অবশ্য বাড়িটার নাম ছিল সেন্ট ক্যাথরিন। তাহলে বুঝতেই পারছ, ডাক্তার হেলেনকে একা পেয়ে গিয়েছিল তার বাড়িতে অব্যর্থ সময়ে। তার আগে 101টা গল্প আছে। যেমন, হেলেন হ্যালেডে আবেগের বশে রিকার্ড এরস্কাইনকে বলে ফেলেছিল যে সে ওয়াল্টার ফেনকে বিয়ে করবে ভেবেছে, যেহেতু সংসারে সে ভীষণ অসুখী। তার সংসারে, তার দাদার সংসারে, ডক্টর কেনেডির সংসারে। কেন অসুখী ছিল হেলেন? কারণ তার দাদা ডাক্তার। সে ছিল ভীষণ সন্দেহ বাতিগ্রস্ত। হেলেন একটু পুরুষ ঘেঁষা ছিল, নানা পুরুষের সঙ্গে মেলামেশা করত, আর ওসব ব্যাপারেই ছিল ডাক্তারের ভীষণ আপত্তি। ডাক্তার ছিল খারাপ অর্থে মরালিস্ট। প্রাপ্তবয়স্ক বোনের পেছনে সবসময় লেগে থাকত, টিকটিক করত। হেলেনের পোশাক নিয়ে আপত্তি, পুরুষ বন্ধুদের নিয়ে আপত্তি। বিচিত্র স্বভাবের লোক ছিল ডাক্তার। বলুন পাগল, জিওয়েন্ডা বলল। ঠিক, ডাক্তার ছিল মানসিক রোগগ্রস্ত। হেলেনকে সে স্নেহ করত খুবই, কিন্তু সেই স্নেহের মধ্যে ছিল প্রবল অধিকারবোধ, যাকে বলে পজেসিভ, এবং সে কারণেই পীড়াদায়ক। এরকম অনেক বাবাও এই পৃথিবীতে আছে, যারা চায় না মেয়েদের বিয়ে দিতে। ছেলেদের সঙ্গে দুটো কথা বললেও মেয়ে খিচুনি খায় বাবার কাছে। হেলেনের ক্ষেত্রে সেই টেনিস নেটের কথাটাই ভাবো। টেনিস নেট? হ্যাঁ, টেনিস নেটের ব্যাপারটা ভারী অদ্ভুত লেগেছিল আমার। ভেবে দেখো একবার, হেলেন তখন স্কুল বালিকা। ওই বয়সটা উচ্ছলতার, ছেলেদের সঙ্গে দুষ্টুমি করার বয়স। সে স্কুল থেকে ফিরে ছেলেদের সঙ্গে ব্যাডমিন্টন খেলবে, এই আর কি। একটু যৌন উন্মাদনাও ছিল বোধহয়, জিওয়েন্ডা বলল। না, এই ধারণা ঠিক নয়, বেশ জোর দিয়ে বললেন মিস মার্পল। হেলেন ছিল একেবারে স্বাভাবিক প্রাণোচ্ছল মেয়ে। বরং ডক্টর কেনেডি আমাদের মনে এই ধারণা ঢুকিয়ে দিতে চেয়েছিল যে তার বোন সবসময় ছেলেদের পেছনে ছুটে বেড়ায়, এরকম ইঙ্গিত যে সে ছেলেদের সঙ্গে সেক্স সম্পর্ক তৈরি করতে আগ্রহী। সেই কি একটা টার্ম তোমরা ব্যবহার করেছিলে, নিম্ফোম্যানিয়াক। হ্যাঁ ঠিক, কিন্তু হেলেনের মনে কোনো মালিন্য ছিল না, কাদা ছিল না। ডক্টর কেনেডি সব বাজে কথা বলতো বোনের সম্বন্ধে। তারপর যখন তার বোন টেনিস খেলাকে কেন্দ্র করে তার ছেলে বন্ধুদের একটা পার্টিতে আমন্ত্রণ জানাতে চাইল, মুখে সম্মতি দিলেও ডাক্তার সেই জঘন্য কাজটা করল। টেনিস নেটটাই কেটে কুচি কুচি করে ফেলল, আর বলেছিল ওটা গেছুই দূরের কাজ। তো এই মানসিকতাকে কি বলবে তোমরা? স্যাডিস্টিক, তাই না? ঠিক তাই, গাইলস বলল।
তারপর অনেক জল গড়ালো। হেলেন রিকার্ড এরস্কাইনের প্রেমে পড়ল, কিন্তু সে এত ভালো মানসিকতার মেয়ে ছিল যে সে যখন জানলো এরস্কাইন ফ্যামিলি ম্যান, তখন এরস্কাইনের কাছ থেকে দূরে সরে গেল। আর ওয়াল্টার ফিনকে সে কোনোদিনই বিয়ে করতে চায়নি। এরপর মেজর হ্যালিডের সঙ্গে তার সংসার শুরু হলো। কেলভিন হ্যালিডে আর ডক্টর কেনেডির সঙ্গে একটা বন্ধুত্ব হয়েছিল। হেলেনের স্বামীকে কেনেডির খুব একটা খারাপ লাগেনি, কিন্তু ওই যে বললাম, কেনেডি ছিল বোনের ব্যাপারে পজিটিভ আর স্যাডিস্টিক। তার মাথায় দুষ্টু বুদ্ধি জাগল, হ্যালিডেকে বিচ্ছিন্ন করতে হবে হেলেনের কাছ থেকে। কেনেডি মেজরের কানে বিষ-মন্তর দিল যে তার বউ তার খাবারে মাদক মিশিয়ে তাকে মাদকাসক্ত করে তুলছে, যাতে সে অন্য কোনো পুরুষের সঙ্গে পালিয়ে যেতে পারে। আমার ধারণা ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত ছিল। কেনেডি ছিল মেজর হ্যালিডের চিকিৎসক। হেলেন কোনোদিনই মাদক মেশায়নি স্বামীর খাবারে। ডাক্তার হওয়ার কারণে কেনেডি ইঞ্জেকশন দেওয়া ছুতোয় ড্রাগ পুশ করত হ্যালিডের শরীরে। কিন্তু মাদকাসক্ত লোকের মনে কি এই বিভ্রম হতে পারে যে সে বউকে খুন করেছে গলা টিপে? গাইলস বলল। গাইলস ভাই, মিস মার্পল মুচকি হাসলেন। তুমি আবার সেই একই ফাঁদে পা দিয়েছ। তুমি তো আর শোনোনি মেজর হ্যালিডের কথা। তুমি বিশ্বাস করেছ যেটা তোমাকে ডক্টর কেনেডি বলেছিল। এমনকি মেজর হ্যালিডে তার ডায়েরিতেও লেখেননি কোনো মতিভ্রম বা হ্যালোসিনেশনের কথা। হ্যালিডে নিজের স্ত্রীকে গলা টিপে মেরেছিলেন, এই ধারণা ধীরে ধীরে শরীরে মাদক ঢোকাবার মতো ডক্টর কেনেডি নিজেই মেজরের মনে ঢুকিয়েছিল। তাহলে তো মারাত্মক বদমাশ লোকটা, বলল জিওয়েন্ডা। আমার ধারণা ডক্টর কেনেডি নিজেও এক অপ্রতিরোধ্য মানসিক রোগী হয়ে উঠেছেন। এই যেন যৌবনের বিরুদ্ধে পৌরত্বের এক নিদারুণ হিংসা। হেলেনের স্বাভাবিক উচ্ছলতাকে তিনি তখন একেবারেই সহ্য করতে পারছেন না। বেচারা হেলেনও উপলব্ধি করল তার দাদার অদ্ভুত বিরাগ ও হিংসা তার প্রতি। মনে মনে সে দাদাকে ভয় পেতে শুরু করল। সে কারণেই তার বাড়িতে ডক্টর কেনেডিকে সে বলেছিল, তোমাকে ভয় করি, আমি ভয় করি। আর সেই কথাটাই লিলি কিম্বলে আড়ি পেতে শুনছিল। ক্রমে হেলেন বিস্ত্রত হয়ে পড়ল কেনেডির প্রতি। সে ঠিক করল সূচিবায়ুগ্রস্ত দাদার কাছাকাছি সে আর থাকবে না। দিলমাউথ ছেড়ে সে চলে যাবে। সে তার স্বামী কেলভিন হ্যালিডেকে বারবার বলছিল নরফোকের দিকে বাসা খুঁজতে। স্বামীকে সে বারণ করে দিয়েছিল কাউকে কথাটা না বলতে। কাউকে বলতে সে আসলে কেনেডির প্রতি ইঙ্গিত করেছিল। কিন্তু কেলভিন হ্যালিডে পেশায় মেজর হলেও সাদামাটা ধরনের লোক ছিল। তিনি হেলেনের মানসিক সমস্যা বুঝতে পারেননি, হেলেনের ইঙ্গিত বুঝতে পারেননি। উপরন্তু ডক্টর কেনেডিকে তিনি খুবই পছন্দ করতেন, মনের কথা খুলে বলতেন ডাক্তারকে। হেলেন দিলমাউথ ছেড়ে চলে যেতে চাইছে, আর তাই একদিন কেনেডিকে তিনি বলেই ফেললেন স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়াঝাটি হচ্ছে। মিস মার্পল বহুক্ষণ কথা বলে যাচ্ছেন, কয়েক চুমুক জল খেলেন, তারপর আবার বলতে শুরু করলেন। সেই কথাটা কেনেডিকে বলে ফেলেই তিনি তাদের সাংসারিক জীবনের কফিনে শেষ পেরেকটি মারলেন। কারণ কেনেডি কখনোই চায়নি হেলেন তার স্বামীর সঙ্গে সুখে ঘর সংসার করুক। আমার ধারণা কেনেডি হ্যালিডেকে আরও বেশি পরিমাণে ঘন ঘন ওষুধ ইনজেক্ট করার কথা বলে ড্রাগ ইনজেক্ট করতে লেগেছিল, যাতে তার স্বাভাবিক বুদ্ধিশুদ্ধি লোপ পায় আর তিনি ক্রমশ হ্যালুসিনেশনের শিকার হন। কিন্তু এতদ সত্ত্বেও যখন কেনেডি জানতে পারলেন যে হেলেন হ্যালিডেকে প্ররোচিত করে অন্য দূর কোনো জায়গায় বাড়ি খুঁজে তার কাছ থেকে পালিয়ে যাবার চেষ্টা করছে, তখন সে রাগে হিংসায় জ্বলে উঠল। একটা এসপার ওসপার তাকে করতেই হবে। হেলেনের বড় বার বেড়েছে, তাকে শাস্তি দিতেই হবে। হাসপাতাল থেকেই কেনেডি বাগানের রাস্তা ধরে চলে গিয়েছিল সেন্ট ক্যাথরিন বাড়িতে। হাতে পড়ে নিল দুটো সার্জিক্যাল গ্লাভস। হলঘরেই সে হেলেনের মুখোমুখি হয়, গলা টিপে ধরে তার। হেলেন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। কেউ দেখতে পায়নি কেনেডিকে, বাড়িতে তখন কেউ ছিলই না। তখন সেই মুহূর্তগুলোতে কেনেডি উন্মত্ত হয়ে গিয়েছিল। আমি কল্পনা করেছি যে হা 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 হাসতে হাসতে সে আবৃত্তি করেছিল দ্য ডাচেস অফ মালফি নাটক থেকে সেই লাইনগুলো। ঢেকে দাও ওর মুখ, আমার চোখ সহ্য করতে পারছে না ওর মরা মুখ। বড় কম বয়সে তাকে মারতে হলো। মিস মার্পল দীর্ঘশ্বাস ফেললেন এবং জিভ দিয়ে হতাশার শব্দ করলেন। মতিচ্ছন্ন হয়েছিল আমার, বললেন তিনি। লোপ পেয়েছিল বুদ্ধিশুদ্ধি।
তা না হলে আমি কেন ইঙ্গিতটা বুঝতে পারলাম না? নাটকের ওই লাইনগুলোতেই তো ছিল খুনের সব সূত্র। নাটকের গল্পটাও তো একই। ভাই মেনে নিতে পারেনি তার বোনের বিয়ে তার প্রেমিকের সঙ্গে। সেই প্রেমিকের ওপর শোধ নিতে সে খুন করেছিল তার বোনকে। এই ব্যাপারটা আমার মাথায় আসেনি। তারপর কি হলো? অধৈর্য গাইলস জিজ্ঞেস করল। তারপর কেনেডির শয়তানি বুদ্ধি আবার জেগে উঠল। হেলেনের মৃতদেহ সে বয়ে নিয়ে এলো দোতলার বেডরুমে। তার স্বল্প কিছু পোশাক ভরে নিল সুটকেসে। একটা ছোট নোট লিখল, যেন সেটা হেলেন লিখছে তার স্বামীকে। তারপর সেই ছোট্ট কাগজটা গুলি পাকিয়ে ফেলে দিল বাজে কাগজের ঝুড়িতে। পরে মাদকাসক্ত কেলভিন হ্যানলিডের কাগজের ঝুড়ি থেকে ওই বানানো লেখা পড়ে ও স্ত্রীর মৃতদেহ বিছানায় দেখে ভাবতে শুরু করেন যে তিনি হেলেনকে খুন করেছেন। কিন্তু একটা জিনিস তো মিলছে না, বলল জিওয়েন্ডা। কি? ডক্টর কেনেডিকে লেখা হেলেনের চিঠিগুলো, সেগুলো তো অন্য জায়গা থেকে পড়েই লেখা। সেগুলো তো হেলেনেরই হাতের লেখা। চিঠিগুলো সবই জাল, নকল। খুব বুদ্ধিমান অপরাধী কেনেডি। হেলেনের হাতের লেখা তিনি আগে থেকেই মক্স করে রেখেছিলেন, জানতেন পরে কাজে দেবে। আর ব্র্যান্ডিতে বিষ মেশানো, ওটাও অনিবার্যভাবে কেনেডিরই কাজ। ওই কাজটি উনি করেছিলেন সেই দিন যেদিন হেলেনের নকল চিঠিগুলো ও দেখাতে এসেছিল তোমাদের। আমি কাজ করছিলাম বাগানে। মিসেস ককার বাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে জানিয়েছিল কেনেডির আগমনের কথা, কারণ তোমরা বাড়িতে ছিলে না। মিনিটখানেক সময় পেয়েছিল খুনি, আর সেই সময়ের মধ্যেই বিষ মিশিয়েছিল তোমাদের বোতলের ব্র্যান্ডিতে। আচ্ছা, বাড়ি থেকে বেরিয়ে এসে লিলি কিম্বলেকে তিনি কিভাবে খুন করেছিলেন? খুবই সহজ ব্যাপার। প্রথম চিঠিটা কেনেডি লিখেছিল এই অনুরোধ করে যে লিলি যেন 2:30 নাগাদ তার সঙ্গে উডলি ক্যাম্প স্টেশনে দেখা করে। লিলি তাই করেছিল এবং কেনেডি ঝোপের মধ্য থেকে বেরিয়ে এসে গলা টিপে লিলিকে খুন করে। তারপর পরের চিঠিটা, যাতে সে লিখেছিল লিলিকে বিকেল 4:30 নাগাদ আসতে এবং তার বাড়ি পৌঁছতে 5টার মধ্যে, সেই চিঠি সে লিলিকে পোস্ট করেনি, নিজের কাছে রেখে দিয়েছিল। পরে মৃত লিলির পোশাকের মধ্যে দ্বিতীয় চিঠিটা ঢুকিয়ে দিয়েছিল শুধু পুলিশকে বিভ্রান্ত করার জন্যে। তারপর বাকি ঘটনাগুলোর আর পুনরাবৃত্তি করব না। আমার সৌভাগ্য যে আমি ঠিক সময়ে স্পটে পৌঁছে খুনির হাত থেকে জিওয়েন্ডাকে বাঁচাতে পেরেছিলাম। মিস মার্পল তৃপ্তির হাসি হাসলেন। জিওয়েন্ডার চোখে জল, কান্না ভেজা গলায় সে বলছিল, হতভাগ্য হেলেন, হতভাগিনী সুন্দরী হেলেন। সৎমা হলেও আমার মা তো। এত কম বয়সে মরতে হলো তাকে। আমার বাবাও তো কম যন্ত্রণা পেয়ে মরলেন। সবই কপাল আমার গাইস, সবই আমার দুর্ভাগ্য। এর মধ্যে একটা সান্ত্বনা, মিসেস ককার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন হাসপাতালে। গাইলস বলল, এবার আমরা আমাদের নতুন বাড়িতে নির্ভয় থাকব। মিস মার্পল বললেন, আশীর্বাদ করি তোমরা হিলসাইড বাড়িতে সুখে সংসার করো।